ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনে থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ নিবেদন করছে RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই সংলাপে। আর আজ আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। অর্থনীতি সংলাপে আজকের বিষয় মোবাইল ফোনের গ্রাহক সেবায় এত প্রশ্ন কেন। এই আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশ অ্যামটবের মহাসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRCর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিলুর রহমান। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আরও আছেন রবি ওজিয়েটা লিমিটেডের চিফ অব কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মোহাম্মদ শাহিদুল আলম। আপনাকে স্বাগত। আমরা তিনজন আলোচক পেয়েছি। আমি শুরুতেই একটু খলিল রহমান আপনার কাছে যদি শুরু করতে চাই, কারণ আমরা সর্বশেষ যে গণশুনানি দেখলাম সেখানে আপনার উপস্থাপনের প্রতিবেদনে আমরা পেয়েছি যে 65,000 প্রশ্ন এসেছে। আপনি বলতে পারেন যে এটা নেতিবাচক, কারণ অনেক মানুষ সচেতন, এবং আপনি মাত্র 25 দিনের মধ্যে 3,000-এর বেশি প্রশ্ন আমরা পেয়েছি। এইটা দিয়ে আমরা বলতে চাই যে মানুষের মধ্যে একরকম যখন মোবাইলে আমরা অভ্যস্ত, এখন মোবাইল ছাড়া কারো জীবন চলবে এরকম হয়তো না, কিন্তু তারপরেও মোবাইল নিয়ে গ্রাহক সেবা নিয়ে অনেক কিছু নিয়ে প্রশ্ন আছে। এই যে গণশুনানিটা আপনারা করলেন, এর থেকে আমরা ফিডব্যাকটা কী পেলাম এবং আপনারা কোথায় যেতে চান এটা নিয়ে শুরুতে আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। খুবই যুগ উপযোগী এবং ইদানিংকালেই ঘটে যাওয়া একটা বিষয়ের উপর আমাকে প্রশ্ন করার জন্য। BTRC সূচনা লগ্ন থেকেই যেটা মূল একটা দায়িত্ব, সেটা হচ্ছে কাস্টমারদের যাতে স্যাটিসফ্যাকশন থাকে সেটা, এবং সুন্দর একটা বাজার যাতে তৈরি হয়। তো এই ক্ষেত্রে আমরা সবসময় কাস্টমারদের ফিডব্যাকটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখি, এবং গণশুনানিটা সেটা হচ্ছে সবচাইতে একটা মাধ্যম যেটার সাথে আমরা সরাসরি ভোক্তাদের সাথে ইন্টারেক্ট করি। তো এবছর খুব অল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা যে বিপুল সংখ্যক সাড়া পেয়েছি, এটাকে আমি খুব ইতিবাচকভাবে দেখি। বিকজ যতগুলা রিয়েকশন আসবে সেগুলো আমাদেরকে ভোক্তাদের মনোভাব বুঝতে সুবিধা করবে, বাজার বুঝতে সুবিধা করবে, এবং নিয়ম নীতি যা কিছু তৈরি করব সেটা তৈরিতে সহযোগিতা করবে। তো এখান থেকে আমরা নিয়েছি এবং সেখান থেকে আমাদের শুরু হয়েছে। আমরা এই প্রত্যেকটা প্রশ্ন এখন ক্যাটাগরাইজ করেছি এবং যেই ডিভিশনগুলো কনসার্ন তাদের কাছে পাঠিয়েছি, যাতে যেই উত্তরগুলো আমরা দিতে পারিনি সেগুলো নিয়েও আমরা করছি, যাতে করে আমরা জনগণের কাছে, গ্রাহকদের কাছে আরও চমৎকার এবং যুগ উপযোগী সেবা পৌঁছে দিতে পারি। আমরা BTRCকে ধন্যবাদ যে তারা একদম আয়োজন করেছে। আমরা একদম সরাসরি যদি রবির কাছে যেতে চাই, সাদুল রহমান আপনাকে ধন্যবাদ যে আপনি এখানে এসে আমাদেরকে প্রশ্নের উত্তর দিচ্ছেন। নিশ্চয় ওই দিনও আপনারা ছিলেন ওই গণশুনানিতে। মানে একদমই স্বাভাবিক একটা অভিযোগ, কল ড্রপ অভিযোগ, দাম আরও কমলো না কেন, অভিযোগ যে আমি আমার ইন্টারনেট থেকে যাচ্ছে তার জন্য আমি ওভারল্যাপড হচ্ছে না কেন। এইটা একটা চলমান একটা থাকবে, যত দিন থাকবে আমাদের মোবাইলটা ততদিন থাকবে। কিন্তু তারপরেও একটা অপারেটর হিসাবে রবি কী মনে করে গ্রাহকদের এই সমস্ত প্রশ্ন বা গ্রাহকদের এই সমস্ত অসন্তুষ্টি তারা কীভাবে মিট আপ করতে চায়? আসলে শুধু রবি না, আমি সবাই বলি, আমি মোবাইল অপারেটর। হ্যাঁ, আমরা আমাদের বর্তমান বাংলাদেশে 11 কোটি ইউনিক কাস্টমার আছে। সো যদি আমি 65,000-এর কথা বলি, সেটা 0.05% অফ দ্য টোটাল আপনার কাস্টমার। আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই কাস্টমাররা কিন্তু সব ডিজিটাল সেভি কাস্টমার। হ্যাঁ, সবাই ডিজিটাল প্ল্যাটফর্মে মোটামুটি তাদের আনাগোনা আছে, এবং সেখান থেকে তারা কিন্তু কোয়েশ্চেনগুলো রেজ করছে, এবং এটা খুবই আমার কাছে মনে হয়েছে যে খুবই পজিটিভ, কারণ দিজ আর দ্য এঙ্গেজড কাস্টমার্স। এখন আমরাও প্রতিদিন প্রচুর কোয়ারি পাই, আমরা কমপ্লেন পাই, কোয়ারি পাই, অনেক ক্ষেত্রে এগুলো কোয়ারি হিসাবে আসে। এখন গ্রাহক সেবার জন্য আমরা যেটা করি, আমরাও যখন কমপ্লেনগুলো পাই আমরাও সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করি। এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে, যেমন ধরেন আপনি যেটা বললেন দাম কমছে না কেন, এটা কিন্তু আমাদেরও দাবি। হ্যাঁ, যে আমরাও কিন্তু বারবার করে BTRCকে বলছি স্পেকট্রামের দাম কেন কমছে না, কেন ট্যাক্স কমছে না। কারণ আমি কিন্তু 100 টাকায় 56 টাকা সরকারকে দিচ্ছি। আপনি যখন 100 টাকা রিচার্জ করছেন, 56 টাকা সরকারের কাছে যাচ্ছে। আমরা বলছি এটা কেন কমছে না। স্পেকট্রামের দাম আমরা দেখছি বেড়েই চলছে, স্পেকট্রামের দাম কেন কমছে না। এগুলো যদি কমে যেত তাহলে আপনি দেখতেন আপনি গ্রাহক পর্যায়ে আমরা একটু কমে পেতেন। হ্যাঁ, এবং সেবার ক্ষেত্রে এখানে নানাবিধ সমস্যা আছে। আমরা কিন্তু জাস্ট মোবাইল অপারেটর কাস্টমারকে ডাইরেক্টলি সার্ভিস দিচ্ছি, কিন্তু আমার পিছনে কিন্তু অনেকগুলো ইকোসিস্টেমের পার্টনার আছে আমার ব্যাকএন্ডে। সো আমাকে কিন্তু অনেকের উপর ডিপেন্ড করতে হয়। সো সবার ক্ষেত্রেই কিন্তু সে ধরনের কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করতে হবে। শুধু আমি এনশিওর করলেই কিন্তু আমি সার্ভিসটা দিতে পারবো না। প্লাস হচ্ছে যে
ইকোসিস্টেম ছাড়াও এখানে আমাদের কিছু স্ট্রাকচারগত কিছু সমস্যা আছে। আমাদের আরবানাইজেশন যেভাবে হচ্ছে আমরা সেভাবে এগোতে পারছি না, আমরা সেভাবে সাইট পাচ্ছি না, আমরা সেভাবে ফাইবারের অ্যাক্সেস পাচ্ছি না। সো আমাদের দিক থেকেও প্রচুর কমপ্লেইন আছে। টাওয়ার বসানোর জন্য, টাওয়ার বসানোর জন্য জায়গা, ফাইবার নেটওয়ার্ক যদি না পাই তাহলে আমি কিভাবে আরও স্পিড দিব আপনাকে। হ্যাঁ, আমরা এখন যেভাবে এগোচ্ছে আমার প্রতিটা ফাইবার 10 GB আমার ফাইবার লাইন দরকার। হ্যাঁ, আমরা এখনও অনেক পুরাতন ফাইবার লাইনের উপর আমাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে আমরা ফাইবারটা পাইও না। সো এর মধ্যেই আমাদেরকে প্রচুর মাইক্রোওয়েভ দিয়ে সার্ভিস দিতে হয়। সমস্যা আছে, আমরা কাজ করছি। যে 65,000 কোয়ারি এসেছে বা কমপ্লেন এসেছে, এগুলো সবই কিন্তু কমপ্লেন না, অনেকগুলো আছে কোয়ারিও আছে, অনেকগুলো আছে আপনি যেটা বলেছেন যে দাম কমছে না কেন। সো যেটা খুব আপনাদের উপর নির্ভর করে। অবশ্যই। সো এটা আমরা একসাথে কাজ করছি ইন্ডাস্ট্রি এমটবের মাধ্যমে, রেগুলেটরের সাথে, গভর্নমেন্টের সাথে। আমরা আশা করছি যে ভবিষ্যতে আমরা এটার একটা সফলতা পাবো। এখন প্রশ্ন করেই ফেলি যে মানে এখন আমাদের টেলকো কোম্পানিগুলো কি কথা বলার জন্যই বেশি তারা দরকার, না তাদের ইন্টারনেট হলেই তাদের ব্যবসা ভালো হয়, আমাদের সার্ভিসও ভালো হয়? কারণ আমার হোয়াটসঅ্যাপ থাকলে আমি সেটা দিয়ে কথা বলতে চাই, ইন্টারনেট দরকার। এক এক অপারেটরের স্ট্র্যাটেজি এক এক রকম। সো আমরা যেমন ধরেন ইন্টারনেটের উপর অনেক বেশি গুরুত্ব দিই এবং আমার রেভিনিউর একটা বড় অংশ হচ্ছে ইন্টারনেট থেকে আসে, রাদার দেন দ্য ভয়েস ডিক্লাইনিং। এখন মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই আপনার অ্যাপস ভিত্তিক যেসব সার্ভিসগুলো আছে সেগুলোতেই ব্যবহার করছে, কথা বলা সহ। সো আমি দেখছি যে ভয়েস ডিক্লাইন করছে, ডেটা গ্রো করছে, বাট সেই অনুযায়ী কি গ্রো করছে? যেমন আমি যদি একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই বা স্ট্যাটিস্টিক্স দেই, বাংলাদেশে অ্যাভারেজ আমরা এখন দেখছি 6.5 GB পার মান্থ আমাদের কাস্টমাররা ইউজ করছে, যেটা ভারতে হচ্ছে প্রায় 17.5 GB, প্রায় 3 গুণ প্রায়। হ্যাঁ, সো সেই হিসাবে আমাদের কনজাম্পশন এখনও কম এবং আমাদেরকে সেই কনজাম্পশনের জায়গায় পৌঁছতে হবে যদি আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই যেখানে প্রাইস আরও কমে যাবে। আমরা প্রায় সময় যে ডিজিটাল বাংলাদেশের কথা বলি, যে স্মার্ট বাংলাদেশের কথা বলি, তাতে ডাটা নির্ভরই হতে হবে। এক্স্যাক্টলি। সো আমরা অনেক সময় ভারতের উদাহরণ দেই যে ভারতে একটা অপারেটর এত কম দেয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনাকে তো কনজাম্পশনটা সেই জায়গায় পৌঁছতে হবে আমাকে কস্ট এফিসিয়েন্সি সার্ভিসটা দেওয়ার জন্য। ভারতের হলো 142 কোটি দেশ, জি, তার আর আমাদের 18 কোটি। ফলে আমরা কত ডাটা ব্যবহার করতে পারলে তাদের ওই লেভেলের বিজনেস হবে সেটাও এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার কন্টেন্ট কি আছে। আপনার এখন আমরা হচ্ছে ধরেন সোশ্যাল মিডিয়ার উপর বেস করেই কিন্তু আমাদের ইন্টারনেটটা এখন বা ডেটাটা বাড়লো সেই জন্য বেশি। এক্স্যাক্টলি। কিন্তু আপনার পার্শ্ববর্তী দেশগুলোতে বা অন্যান্য জায়গায় আরও কন্টেন্টের ভ্যারাইটিস আছে, মানুষের অ্যাক্সেস আছে, এডুকেশন লেভেলেও আমরা দেখছি যে ডেটা বাড়ছে বা ডেটা কনজাম্পশন বাড়ছে, যেটা আমাদের দেশে অনেক স্লো। সো এই জিনিসগুলো দেখার বিষয় আছে, লক্ষ্য করার বিষয় আছে, সেখান থেকে আমাদেরকে একটু উত্তরণের পথ খুঁজতে হবে। সাধারণত আমাদেরও কিন্তু আমরাও কিন্তু ডাটা নির্ভর কানেক্টিভিটি বাড়াচ্ছি। আমাদের অনেক টকশো আছে, অনেক আলোচনা আছে যেটা জুমে যুক্ত হই আমরা, যেটার জন্য ইন্টারনেট দরকার। আর হয়তো স্টুডিওতে অনেকে হয়তো আসতে চায় না, আমরা চাই যে ওইটা একটু বাড়ানোর জন্য সেইটার ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা আমরাও করছি। আমি একটু আসবো দুজনকে, তার আগে একটু লেফটেন্যান্ট কর্নেল জিনুল আপনার কাছে যেতে চাই যে এমটপ এটাতে কীভাবে আমাদেরকে সহায়তা করবে। আমি মনে করি যে এমটপ শুধু আমাদেরই স্বার্থ দেখবে, যে যদিও আপনাদের অ্যাসোসিয়েশন সকলের, কিন্তু আমরা চাই যে গ্রাহকদের দিকটা তারা কীভাবে দেখবে, যেহেতু কমন আপনার না, আপনারা যদি একটা জিনিস অ্যাড্রেস করেন, একটা অ্যাজ এ হোল মোবাইলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আছে সেগুলো অ্যাড্রেস করার ক্ষেত্রে আপনারা কীভাবে রেসপন্স করবেন? যদি আমরা যে সমস্ত কথা বলি যে সকল অপারেটর মিলেই কেন আমাদের দাম কমায় দেয় না, সকল অপারেটর মিলেই কেন আমি এক্সচেঞ্জ করতে পারি না, বা সকল অপারেটর মিলেই কেন একটা টাওয়ার ব্যবহার করলে তার জন্য আমরা খরচ কমাতে পারি কি না। রাইট, আপনি যথার্থই বলেছেন যে আসলে এমটপ হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি সাইড এবং দি আদার সাইডে আছে হচ্ছে সরকার, আমাদের নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে। তবে এমটপ যে কাজটা করে সেটা হলো যে আপনার এই ইন্টারনেটের পেনিট্রেশন বলেন বা মোবাইল ইন্ডাস্ট্রির যে বিকাশমান ইন্ডাস্ট্রিটা, যেটা 90-এর দশকে শুরু হয়ে এখন পর্যন্ত একটা মানে অভূতপূর্ব একটা, আমি বলবো যে একটা কানেক্টিভিটির ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পেরেছে। এই জায়গাটাতে এমটপ যেটা করে যে এমটপ কমন যে ইস্যুসগুলো আছে ইন্ডাস্ট্রির, বিভিন্ন অপারেটর আছে, আপনারা জানেন যে কোনো এক সময় 6টা অপারেটর ছিল, এখন 4টা অপারেটর আছে, একটা সরকারি আছে এর মধ্যে অপারেটর। সো আমরা প্রত্যেকটা অপারেটরের কাছ থেকে যে কমন ইস্যুসগুলো, আমরা এই ইস্যুগুলো নিয়েই কিন্তু আমরা মূলত কাজ করে থাকি সরকারের সাথে, নিয়ন্ত্রক সংস্থার সাথে। আর আপনি যেভাবে একটু জানতে চেয়েছেন যে এই উন্নয়নের ক্ষেত্রে বা এই গ্রাহক অভিযোগের ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করি, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র ইন্ডাস্ট্রির স্বার্থ দেখি না, আমরা মূলত যেটা সরকারকে সবসময় নিশ্চিত করতে চাই যে আমরা বিটিআরসির সাথে ওতপ্রোতভাবে কাজ করি এবং আমরা প্রতিনিয়ত আমাদের অপারেটরদেরকে কিন্তু আমরা এই ব্যাপারে বলতে থাকি যে এই ধরনের যে অভিযোগগুলো আছে, কিছু অভিযোগ আছে দেখেন হয়তো গণশুনানিতে আমরা একটা ফিগার পেয়েছি 65,000 অভিযোগ। এই 65,000 অভিযোগের মধ্যে কিন্তু অনেকগুলো অভিযোগ আছে কাভারেজ নিয়ে প্রবলেম,
যেমন ওই গণশুনানিতে আমরা সকলেই উপস্থিত ছিলাম। একটা বড় প্রশ্ন ছিল যে একটা ঢাকা এই রাজধানীর একটি বিশেষ এলাকায় সেখানে কাভারেজ নেই, কিন্তু দেখা গেল যে এই কাভারেজের নেই এর মূল কারণটা হচ্ছে যে ওখানে আমরা সাইট নির্মাণ করতে পারছি না, টাওয়ার করতে পারছি না। টাওয়ার কেন করতে পারছি না? মানুষের মধ্যে একটা আশঙ্কা যে এখানে মোবাইল যে রেডিয়েশন থেকে যে স্বাস্থ্যের যে ঝুঁকির একটা ক্ষতির যে একটা ইয়াটা আছে, এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু অনেকবার বলার চেষ্টা করেছি। এখানে আমরা অনেকবার বিটিআরসির সাথে আমরা সেমিনার করেছি, আমরা এটা অ্যাওয়ারনেস দরকার আছে এবং জনগণের মাধ্যমে, আমি আপনার মাধ্যমে, আজকে ডিবিসি নিউজের মাধ্যমে কিন্তু আমি সকলকে বলতে চাই আসলে কি কোনো ক্ষতি নাই। অ্যাকচুয়ালি এটা বিটিআরসির একটা সমীক্ষা যে আমাদের শতভাগ এলাকাতে রেডিয়েশন মেজার করেছে তারা, স্বাস্থ্য ঝুঁকির যে নিম্ন মাত্রাটা তার থেকেও 10 ভাগের 1 ভাগ লেভেলে আমাদের রেডিয়েশনের মাত্রাটা। সো আমরা কিন্তু স্বাস্থ্য ঝুঁকি থেকে অনেক দূরে আছি। কিন্তু আমরা না এমটপ থেকে, না বিটিআরসি থেকে, না রবি গ্রামীণফোন বা বাংলালিংক থেকে জোরালোভাবে গণমাধ্যমে পাচ্ছি না যে গণমানুষের এই ধারণাটা ভুল। হ্যাঁ, এটা নিয়ে অথবা আমাদেরকে অনেক কাজ করতে হবে, অবভিয়াসলি কাজ করতে হবে, কারণ মানুষের মধ্যে কিন্তু একটা আশঙ্কা আছে এবং এটা যেহেতু স্বাস্থ্য রিলেটেড একটা ব্যাপার, স্বাভাবিকভাবে মানুষ এই জায়গাটাতে ছাড় দিতে চায় না। তবে আমরা নিশ্চিত করে বলতে চাই যে এই রেডিয়েশনের যে মাত্রাটা আছে এটা কখনোই আপনার স্বাস্থ্যের সাথে মানে স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করবে বলে এটা আমরা মনে করি না। সো এই সাইটগুলো, এবং আমি একটা পরিসংখ্যান বলতে পারি যে আমরা গত বছর প্রায় এই ঢাকা মহানগরীতেই প্রায় 550-র মতো আমরা সাইটের জন্য আমরা টাওয়ার ওদেরকে বলেছিলাম, বাট টিল টু ডেট মেবি 30-40টা সাইট আমরা করতে পেরেছি। সো এইটা কিন্তু একটা অনেক বড় একটা ব্যাপার। আর আপনি দেখেন মোবাইল কমিউনিকেশনসটা হচ্ছে হ্যান্ডসেট থেকে টাওয়ারের মধ্যে, কিন্তু এই অংশটুকু কিন্তু ওয়্যারলেস। সো আমাদের যে নগরায়ন হচ্ছে, যে নগরায়নের কারণে কিন্তু আজকে যেখানে কোনো বিল্ডিং নেই, আপনি আগামীকাল গিয়ে দেখছেন ওখানে একটা 18 তলা বিল্ডিং হয়ে গেছে বা 14 তলা বিল্ডিং হচ্ছে বা ইভেন 6 তলা একটা বিল্ডিং হয়েছে। এটা কিন্তু ডাইরেক্ট লাইন অফ সাইটে একটা ইন্টারফেয়ার করছে এবং যার কারণে আপনার কিন্তু ওই জায়গায় কাভারেজটা বা আপনি একটু দুর্বল নেটওয়ার্ক পাচ্ছেন, হয়তো বা আপনি প্রপার সিগন্যাল পাচ্ছেন না। সো আমরা এই জিনিসগুলো নিয়ে কিন্তু কাজ করি এমটপ হিসাবে, এবং একই সাথে আমরা এটাও অ্যাকচুয়ালি আমরা সবাইকে নিশ্চিত করতে চাই যে এমটপ শুধু ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য না, বরং সাধারণ সাবস্ক্রাইবারদের যে অভিযোগগুলো আছে, তাদের যে চাওয়া পাওয়া, এটার মধ্যে একটা সমন্বয় সাধনের জন্যই কিন্তু আমরা কাজ করি। ধন্যবাদ আপনাকে। যদি আপনি খলিলুর রহমান যদি বলেন, তাহলে যেটা শাহিদুল আলম বললেন যে গ্রাহকের এন্ডে কিন্তু একমাত্র যে আমি অনেক বেশি মানে 6 গিগাবাইট কেন, আমি তো 60 গিগাবাইটই ব্যবহার করতে চাই, কিন্তু আমার কখনো কখনো মনে হয় যে আমার খরচ তো অনেক বেড়ে যাবে। আমি যদি অনেক কিছু করি, ইভেন আমি টেলিভিশনে যদি অনেক বেশি ইন্টারনেট বেজ কোনো প্রোগ্রাম কানেক্টিভিটি করতে চাই, সেখানেও আমাদের একটা খরচ আছে, তাই না? আমরা আগে মোবাইল বিল দিতাম, এখন সঙ্গে ডাটার বিলও দিতে হয়, ইভেন আমার জেলা প্রতিনিধিকেও দিতে হয়। সেক্ষেত্রে বিটিআরসি কোনো ভূমিকা রাখা যায় কিনা, যে মানে সরকারকে বলা বা যে আমার তো চাই যে বেশি মানুষ ব্যবহার করুক, না ইন্টারনেট বেশি ব্যবহার করুক, ডাটা ব্যবহার করুক, কারণ সরকার চায় ডাটা মানে ডিজিটাল বাংলাদেশ, সরকার চায় স্মার্ট বাংলাদেশ। সেই ক্ষেত্রে এই আর্থিকভাবে কোনো কিছু সুপারিশ করার কোনো মানে আসলে এখতিয়ারভুক্ত কিনা সেটাও জানতে চাই, আর আসলে করা সম্ভব কিনা। প্রথমত হচ্ছে অবশ্যই গ্রাহক বান্ধব যে কিছু করাই হচ্ছে বিটিআরসির এখতিয়ারভুক্ত। তো এখানে আমরা সরকারকে মাঝে মাঝে আমরা বলি যে এইভাবে ইন্ডাস্ট্রিকে প্রণোদনা দিলে, তাহলে অথবা সরকারের ট্যাক্সেশন যদি একটু কমানো যায়, তাহলে গ্রাহককে আমরা কম মূল্যে দিতে পারবো। আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে, যদি ডাটার ব্যবহার আরও বেশি পরিমাণ বেড়ে যায়, তখন বিদেশ থেকে আমাদের ডাটা যে ভলিউমে কিনে আনতে পারবো, সেটার মূল্যও কিন্তু বেশ কমে যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই এই অপারেটররা একটা এফোর্ডেবল একটা প্রাইস এই সাবস্ক্রাইবারদেরকে দিতে পারবে। আর দিনকে দিন এই ডাটার ব্যবহার শিক্ষার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মেডিকেলের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে, যে ক্ষেত্রেই বলি, অবশ্যই এটার ব্যবহার অনেক অনেক গুণ বেশি হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভবিষ্যতে ডেটার দাম আরো কমার সম্ভাবনা আছে। এছাড়া আরো যে বিষয়টা আছে, স্পেকট্রাম বিটিআরসি দেয় বা বিটিআরসি থেকে কিনে নেয় অপারেটরগুলো, সেটার কোয়ালিটি ঠিক আছে কিনা, বা সেখানেও তো দাম কমানোর সুযোগ আছে। প্রথমত হচ্ছে একটা
কনসার্ন সবসময় থাকে যে স্পেকট্রাম যা আছে এটা কি যথেষ্ট কিনা যথেষ্ট কিনা। ভয়েস সার্ভিস দেওয়ার জন্য এবং সেই সাথে ডাটা সার্ভিস দেওয়ার জন্য। প্রথমত হচ্ছে এটা ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই। আর 2 নম্বর হচ্ছে অপারেটরদেরকে আমরা নতুনভাবে তরঙ্গ বরাদ্দ দিয়েছি 2022 সালে, সেটাও রোল আউট করার জন্য আমরা তাদেরকে অব্লিগেশন দিয়েছি, তারাও সেভাবে করে যাচ্ছে। তো সেই প্রেক্ষিতে এটার কোনো সমস্যা নেই, এটা করতেই পারে। আর আমরা যে বিষয়টা আশ্বস্ত করতে চাই যে বিটিআরসি সবসময় গ্রাহক বান্ধব এবং সরকারের পক্ষে এবং আমরা ইন্ডাস্ট্রির পক্ষে একটা ব্যালেন্স করার সবসময় একটা চেষ্টা করি। আপনি শুনানি করেছেন সেজন্য ধন্যবাদ বিটিআরসিকে, কিন্তু নিয়মিত অভিযোগ গ্রহণের কোনো উপায় আমরা পেতে পারি কিনা? জি অবশ্যই। প্রথমত হচ্ছে যতগুলো অপারেটর আছে প্রত্যেকের কিন্তু কল সেন্টার ইজ এ মাস্ট, সবার আছে এবং প্রত্যেক জেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় করে দেওয়া আছে। সেখানে এই গ্রাহকগুলো তারা প্রেরণ করে অথবা জানায় এবং তারা সেইভাবে ব্যবস্থা নেয়। এবং কোনো গ্রাহক যদি তার এই কমপ্লেইনের যদি ফিডব্যাক না পায় তাহলে কিন্তু বিটিআরসির 100 নামে একটা কল সেন্টার আছে, এটা টোল ফ্রি। তো আমাদের কাছে কিন্তু এখানে প্রচুর কল আছে যে বিভিন্ন অপারেটরের কাছে কল করে তারা তাদের সমস্যার সমাধান পায়নি। সেই ক্ষেত্রে আমরা সেগুলো অপারেটরদের শরণাপন্ন হই এবং তাদের কাছে জানতে চাই যে এটা কেন করা হয়নি, এবং তখন দেখা যায় এই বিষয়গুলো দ্রুততার সাথে করছে। বাট আমরা অপারেটরদেরকে বলি যে আমরা বলার পরে দ্রুততার সাথে করার মধ্যে আসলে ক্রেডিটের কিছু নাই। আমরা যত কম চাই সেভাবেই যাতে যত কম আমরা কমপ্লেইন পাই 100 কল সেন্টারে, সেটাই হচ্ছে তাদের দক্ষতা। তাহলে আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে বলে দিতে পারি যে কোনো গ্রাহক যে কোনো অপারেটরের বিরুদ্ধে যে কোনো অভিযোগ আমরা 100-তে রিং করে বলতে পারবো। অবশ্যই। এর পাশাপাশি আরো যেটা করতে পারেন, আমাদের ওয়েবসাইটে কমপ্লেইন জানানোর জন্য একটা বক্স আছে, সেখানেও যদি লিখে আমাদেরকে জানায় আমরা সেটার অবশ্যই সেটার গ্রাহকদেরকে মনে রাখতে পারি 100। এইটা একটা টোল ফ্রি নাম্বার। সেটা এখানে শাহিদুল আলম জন্য আছে জন্য আমি রবির কথাই বলছি, রবি হতে পারে, জিপি হতে পারে, বাংলা লিঙ্ক এবং টেলিটক, যার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকলে আমরা সেটাতে করতে পারি, টোল ফ্রি। আপনাকে ধন্যবাদ এটা জোর করে বলার জন্য, এবং নিশ্চয়ই দর্শকরা এটা মনে রাখবে। আমি একটা বিরতিতে যাব, তার আগে শাহিদুল আলম আপনার কাছে প্রশ্ন, যে একটি কথা স্পেকট্রামের কথা যেটি বললেন, এইটা যে বরাদ্দ দেওয়া হয়েছে সেইটি নেওয়ার ক্ষেত্রে বা কোয়ালিটি সম্পন্ন স্পেকট্রাম ব্যবহার না করার জন্য আমাদের কোনো অসুবিধা হয় কিনা, বা আপনাদের নিতে অসুবিধা কি যদি একটু বলেন। তার আগে একটু ছোটো বিরতি, আপনি নিশ্চয়ই একটু বিস্তারিত বলবেন এবং আপনাকে দিয়ে শুরু করবো। দর্শক, আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নির্মিত অর্থনীতি সংলাপে একটু বিরতি। স্বাগত আরেকবার আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নির্মিত অর্থনীতি সংলাপে। আজকের বিষয় মোবাইল ফোনের গ্রাহক সেবায় এত প্রশ্ন কেন। আমি শাহিদুল আলম আপনাকে বলেছিলাম যে আপনাদের যে তরঙ্গ কেনার ব্যাপারে যেটা আছে, যেটি একটা চাপও আছে, আমি বলি যে ফলে সেটা কিনতে অসুবিধাটা কিন্তু, আর সেটা না হলে আমাদের সার্ভিসটা ভালো হবে কি। মোবাইল সার্ভিসের জন্য স্পেকট্রাম একটা মানে অত্যাবশ্যকীয় জিনিস। আপনাকে এই তরঙ্গ আপনার লাগবেই, এটাই মূল চালিকা শক্তি। সো আপনার মোবাইল অপারেটরদের যত বেশি স্পেকট্রাম থাকবে তত ভালো সার্ভিস আমরা দিতে পারবো, এটাই স্বাভাবিক। আরেকটা জিনিস হচ্ছে, আমার যত স্পেকট্রাম থাকবে আমার সাইট তত কম হলেও চলবে, কারণ আমি স্পেকট্রাম দিয়ে ভালো কাভারেজ দিতে পারবো, সেক্ষেত্রে আমি সাইটও কমিয়ে দিতে পারবো, মানে টাওয়ার কমে যাবে। হ্যাঁ, তুলনামূলকভাবে। এখন বাংলাদেশে যেটা হয়েছে, আমরা যখন স্পেকট্রামের দাম নির্ধারণ করি, আমাদের ডিরেক্টর জেনারেল স্যার এখানে আছেন, আমি ওনার সামনেই বলছি, আমরা যখন স্পেকট্রামের দাম নির্ধারণ করি আমরা চিন্তা করি যে ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট যেখানে স্পেকট্রাম প্রাইস আছে আমরা তাদের সাথে তুলনা শুরু করে দিই। হ্যাঁ, এখন সেখানে কিভাবে স্পেকট্রাম প্রাইসটা হয়? স্পেকট্রাম প্রাইসটা সাধারণত হয় অপরচুনিটি কস্টের উপরে, যে আমি এই স্পেকট্রামটা ইউজ করে আগামী 15 বছরে কতটা রেভিনিউ পাবো, সেটার উপর ডিপেন্ড করে আপনার স্পেকট্রামের দাম নির্ধারণ হয়। কিন্তু আমাদের দাম নির্ধারণ হয় হচ্ছে, প্রথমে দেখা হয় হাইয়েস্ট প্রাইস কোন কোন দেশ দিয়েছে, এবং সেখানে ব্যালেন্স করে কিভাবে আমরা সেই রকম একটা হাইয়েস্ট জায়গায় রাখতে পারি টু আর্ন মোর মানি ফর গভর্নমেন্ট। এইটাই ছিল হিস্টোরিক্যালি দ্য ট্রেন্ড। আমরা গত মাত্র 3 বছর বা 4 বছরে আমরা দেখেছি যে সেখান থেকে কিছুটা বিটিআরসি সরে এসেছে, এবং প্রাইসটা নির্ধারণ করা হচ্ছে এমনভাবে যাতে সেটা আমাদের জন্য অ্যাফোর্ডেবল হয়, সো দ্যাট কাস্টমারের জন্য অ্যাফোর্ডেবল হয়। কিন্তু হিস্টোরিক্যালি কিন্তু আমরা স্পেকট্রাম কিনেছি, যার কারণে এত বেশি দামে আমাদেরকে কিনতে হয়েছে এবং সরকারকে এত টাকা বেশি দিতে হয়েছে, আমি কখনোই কিন্তু আমার প্রাইসে সেই জায়গাটা আমি অ্যাডজাস্ট করতে পারিনি। কিন্তু যার বেশি ব্যবসা আছে সে যদি নিয়ে নেয় তাহলে আপনি তো প্রতিযোগিতার মধ্যে পড়ে যাবেন। একই অবস্থা, যে বেশি আছে সেও কিন্তু বেশি টাকা দিয়ে নিচ্ছে। আমরা অনেক দেশে দেখেছি স্পেকট্রামের ফি দিতে গিয়ে সেই অপারেটর ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, আমি থাইল্যান্ডের কথাই যদি বলি, স্পেকট্রামের ফি এত দিতে হয়েছে, শেষ পর্যন্ত কিন্তু অপারেটর মার্কেট টিকে থাকতে পারেনি। আমরা যদি ভারতের দিকে দেখি, ভারতে একসময় 14টা অপারেটর ছিল, এই স্পেকট্রাম থেকে শুরু করে অন্যান্য অনেক কারণে
14টা থেকে এখন 4টা অপারেটর এসে থেমেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই। সো আমরাও হিস্টোরিক্যালি কিন্তু সেভাবে স্পেকট্রামের দাম নির্ধারণ করছি। আমরা বুঝতে চেষ্টা করিনি বা এখনও করছি না অনেক ক্ষেত্রে যে আমি যত টাকা স্পেকট্রামের চার্জ নিব আলটিমেটলি এই স্পেকট্রামের চার্জ কিন্তু মোবাইল অপারেটর দিবে না, এটা কিন্তু কনজিউমার। সেজন্য গ্রাহক থেকে আমরা চাই যে আমাদের অপারেটর ধরে না যাক, আরো বেশি একটা দুটো কোম্পানির মনোপলি না হোক। এমনিতেই একটা দুটো কোম্পানির অনেক বেশি মনোপলি এক্স্যাক্টলি সেটা থাকতে। আপনি যদি একটু বলেন, একটু আগে আমি কারণ জিল্লুরকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের রেডিয়েশনের বিষয়টি যদি অপারেটর সাইড থেকে আপনি বলেন আপনারা যে সমস্ত টাওয়ার ব্যবহার করেন সেটা নিয়ে মানুষের মধ্যে যে ভুল ধারণা আছে সেটা যদি একটু। সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে মানুষের ভয়টা হচ্ছে আয়োনাইজড রেডিয়েশন, কিন্তু আমরা অনেক সময় মানে সবচেয়ে বড় ভুল জায়গাটা করি হচ্ছে আমরা মোবাইলের রেডিয়েশনটাকে মনে করি আয়োনাইজড রেডিয়েশন। নো, মোবাইলের যে রেডিও কমিউনিকেশনসে যে রেডিয়েশনটা হয় সেটাকে বলা হয় নন আয়োনাইজড রেডিয়েশন। সেখানে যে তাপ উৎপাদন হয় এটা খুবই খুবই সামান্য। জুলফিকার ভাই যেটা বলেছেন আমাদের এমটপ সেক্রেটারি জেনারেল, সেটা হচ্ছে আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডের থেকে অনেক নিচে আছি এবং সেটা বিটিআরসি আমাদের নিয়মিতভাবে সেটা টেস্ট করছেন। বাট নিচেও যেটা আছেন সেটাও কিন্তু নন আয়োনাইজড রেডিয়েশন, নট এন আয়োনাইজড রেডিয়েশন। হ্যাঁ, আমি যদি একটু আয়োনাইজড রেডিয়েশনের কথা বলি সেটা হচ্ছে আপনার এক্স-রে, গামা-রে, এগুলো। আপনি যদি একটা এক্স-রে মেশিনের রুমে ঢুকেন আপনি দেখবেন যে সবাই সাবধানতা অবলম্বন করছে, কেউ রুমে যাচ্ছে না, সবাই বাইরে থাকছে, বিশেষ পোশাক পরে যাচ্ছে। সেটা হচ্ছে কি রেডিয়েশন। আর মোবাইলে যে রেডিয়েশনটা হয় সেটা নন আয়োনাইজড। আরেকটা জিনিস হচ্ছে আমরা যে নন আয়োনাইজড রেডিয়েশনটা হচ্ছে সেটা হচ্ছে টাওয়ারের উপরে এবং সেটা টাওয়ার টু টাওয়ার। হ্যাঁ, সো সেখানে কিন্তু কোনো ধরনের মানুষের হেলথের উপরে কোনো গাছপালার উপরে নেই না। এটা দেখেন, মোবাইল তো আর আজকে নতুন না, গত প্রায় 38 বছর ধরে এটার উপর গবেষণা হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের এভিডেন্স পাওয়া যায়নি যে এটার উপর কোনো পরিবেশের বা মানুষের উপর কোনো ধরনের প্রতিক্রিয়া ক্ষতি হয়েছে। কারণ যদি আপনি আমাদেরকে একটু বলেন যে তাহলে এমটপ যে এই কাজগুলো এবং এটাও তো আপনারাই বেশি প্রচার করতে পারেন সকলের পক্ষ থেকে, বা দামের ক্ষেত্রে যে ব্যাখ্যাটা এমটপ যদি দিয়ে দেয় যে এটা যৌক্তিক আছে তাহলে আমরা একটু স্বস্তিতে থাকতে পারি। না, আমরা প্রতিনিয়তই এই ব্যাপারে আমরা খুব ওপেন যে আমরা সব জায়গাতে আমরা বলার চেষ্টা করি এই জিনিসটা যে আমাদের যে মূল্য, আমাদের যে ইন্টারনেট এবং ভয়েস কলের যে প্রাইসটা, এই প্রাইসটা কিন্তু আমার কাছে মনে হয় যে যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আমাদের এই ইনফ্লেশনের কনটেক্সটে গত 10 বছরে প্রতিটি প্রোডাক্টের যেভাবে প্রাইস বেড়েছে, আমরা কিন্তু 10 বছরের যদি আমরা হিস্ট্রি নিই তাহলে দেখব মোবাইল ইন্টারনেট এবং মোবাইল ভয়েস কলের প্রাইস কিন্তু কমেছে। সো দিস ইজ দ্য অনলি প্রোডাক্ট, আমরা যদিও প্রোডাক্ট বলছি বাট আমরা এটা অলওয়েজ বলে থাকি যে মোবাইল হচ্ছে একটা সেবা। এই সেবার কিন্তু আমরা অবশ্যই এদিকে আমরা সবসময় খেয়াল করছি। এবং আমাদের দেখেন আমাদের জনসংখ্যার চাইতে বেশি আমাদের টোটাল সিমের যে পেনিট্রেশন বা সিমের সংখ্যা, যদি ইউনিক সাবস্ক্রাইবার হয়তো বা 11 কোটি বা 11 কোটির কাছাকাছি একটা সংখ্যা। তো আমরা অলওয়েজ বলার চেষ্টা করি যে কনজামশন ওয়াইজ যদি আরও বেশি কনজিউম হয়, আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু রেডি। আমাদের কিন্তু 98 পয়েন্ট অলমোস্ট আপনি বলতে পারেন যে কিছু রিমোটেস্ট এলাকা ছাড়া, যে রিমোটেস্ট এলাকাগুলোতে কিন্তু আবার আমরা অন্যভাবে যেখানে ব্যবসা নেই আমাদের ইন্ডাস্ট্রির, সেখানেও কিন্তু আমরা রিচ করেছি। লাইক আমরা চিটাগং হিল ট্রাক্টস বলেন বা বিল হাওরের কথা বলেন বা নদীর চরের কথা বলেন, আমরা কিন্তু ওখানেও এখন মোবাইল কাভারেজ আছে। সো আমরা পুরো দেশটাকে কাভার করেছি, কানেক্টিভিটি আছে, কনজামশন বাড়াতে হবে। যেটা শাহেদ ভাই বলছিলেন যে আমাদের পার সাবস্ক্রাইবার কনজামশন হচ্ছে 6.5 জিবি মাত্র, বাট এটাও কিন্তু অনেক বড় আমাদের একটা চলার ধারায় কিন্তু অনেক বড় একটা সাফল্য আমরা বলতে পারি। আমরা যদি 2008-10 সালের থেকে যদি চিন্তা করি, এখন আমাদের টোটাল 5000 জিবিপিএসের বেশি আমাদের টোটাল ইন্টারনেট ব্যান্ডউইথ কিন্তু আমরা কনজিউম করছি আমাদের সাবমেরিন কেবল বা টেরেস্ট্রিয়াল কেবলের মাধ্যমে। সো এইটা আরও বাড়বে, ইনোভেশন হবে, আমরা যত বেশি নতুন নতুন প্রোডাক্ট আনবো। আমরা এখনও শুধু সোশ্যাল মিডিয়া টাইপ কন্টেন্ট নিয়েই কিন্তু আমরা ব্যস্ত, বাট যখন এটার উপরে এআই বলেন, মেশিন ল্যাঙ্গুয়েজ বলেন, রোবোটিক্সের মতো যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মতো যে কিছু সেন্সর বেস যে ইউটিলিটিগুলো যখন বাড়বে, তখন কিন্তু দেখা যাবে যে আমাদের কনজামশন বাড়বে, এবং কনজামশন বাড়লে কিন্তু এই একই ইনফ্রাস্ট্রাকচারের উপরে যখন কনজামশন বাড়বে তখন কিন্তু প্রাইস কিন্তু অটোমেটিক্যালি লো হয়ে যাবে, যেটা আমাদের ডিজি মহোদয় সাহেব বলছিলেন। পার্থক্য জি, একটি অপারেটরের সাথে আরেকটি অপারেটরের যে দামের পার্থক্য, আমি ডাটার ক্ষেত্রে বলি বা ভয়েসের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে এমটপ কোনো কিছু করতে পারে কিনা যে একই রকম হলে বা কাছাকাছি হওয়া দরকার? এইটা খুব চমৎকার একটা কোশ্চেন করেছেন। এটা অ্যাকচুয়ালি আমাকে নিজে থেকেও আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের অপারেটরদের জন্য কিন্তু একটা খুব ইউনিক একটা এনভায়রনমেন্ট, এখানে কিন্তু একটা প্রপার কম্পিটিশন আছে। এখানে কোনো অপারেটর কিন্তু ইচ্ছা করলেই
মানে আপনি যদি বলেন যে একটা মনোপলিস্টিক অ্যাটিটিউড কিন্তু কেউ দেখাতে পারে না। আজকে গ্রামীণ যদি একটা প্যাকেজের দাম যদি ধরেন 50 টাকা নির্ধারণ করে, সো রবি তার পরের দিন কিন্তু ট্রাই করে এটাকে 49 টাকায় দেওয়া যায় কিনা, বিকজ তার কিন্তু কাস্টমারকে ধরে রাখতে হবে, গ্রাহক ধরার জন্য নতুন গ্রাহককে আকর্ষণ করতে হবে, আবার তার যে এক্সিস্টিং কাস্টমার আছে এটাকে ধরে রাখতে হবে। বাংলা লিঙ্ক হয়তো চাবে এর চেয়ে আরও 1 টাকা কম দিয়ে। সো এই যে কম্পিটিটিভ যে একটা নেচার, এবং এটা কিন্তু আমাদের রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে খুব সুন্দরভাবে এটাকে আমাদের স্পন্সর করা হচ্ছে প্রতিনিয়তই, যার কারণে আপনি দেখবেন যে যে কোনো একটা নির্দিষ্ট ভলিউমের বা একটা প্যাকেজের মধ্যে যদি একটা ডাটা ভলিউম বা একটা মিনিটসের যে একটা কম্বিনেশন থাকে, এই প্রাইসগুলো কিন্তু অপারেটর থেকে অপারেটর ভেদে খুব বেশি কিন্তু আপনার ব্যত্যয় হয় না বা খুব বেশি আপ ডাউন হয় না, এটা মোটামুটি কাছাকাছি থাকে। তবে হ্যাঁ, যে এখন সাবস্ক্রাইবারদের কিন্তু অপশন আছে। আমার তো চেক করার ক্ষমতা নাই, কারণ আমি একটা নাম্বার ব্যবহার করি। আমি যদি জিপি ব্যবহার করি তো আমি তো জানি না যে এই রকম প্যাকেজ রবি কত দিচ্ছে, সেটা আমাদের পক্ষে কে দেখে দিবে? এই এটা একটু, জায়গাটাতে রাইট, আমি একটু এটার হ্যাঁ উত্তর বলে দেই। এর আগে আমাদের আমি- পক্ষে কে দেখে দিবে? কারণ আমি তো 3-4টা নাম্বার ব্যবহার করে দেখতে পারবো না যে কোন প্যাকেজ কত। আচ্ছা, আপনার এই প্রশ্নটার উত্তর হচ্ছে, যেমন গ্রামীণ ফোনকে আমরা সিগনিফিক্যান্ট মার্কেট পাওয়ার ডিক্লেয়ার করেছি। আচ্ছা। সেই ক্ষেত্রে বাকি 3টা যে অপারেটর আছে তারা না। সুতরাং জিপি যখন কোনো প্রোডাক্ট বাজারে ছাড়বে, প্রাইসিং করবে, সেটা আমাদের অনুমতি নিয়ে করতে হয়। আচ্ছা। আর বাকিরা শুধুমাত্র আমাদেরকে ইনফর্ম করে। তো আমরা সবসময় চেষ্টা করি, যেহেতু জিপির মার্কেট শেয়ারটা বেশি, তার দামটা যাতে রিজনেবল সে যদি মনোপলি করে কোনো কিছু করতে না পারে, আমরা সেজন্য কিন্তু আমরা সিগনিফিক্যান্ট মার্কেট প্লেয়ারের জন্য আমরা করেছি। আমরা চাই যে আপনারা বেশি নজর রাখেন সেদিকে। আমরা সেটার উপর- আমরা আরেকটু আলোচনা করবো, তার আগে আরেকটু বিরতি। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত আর এই ল্যাঙ্গেল চ্যানেলের ভিতরে অর্থনীতি সংলাপে। কারণ যদি আপনি যদি বলেন যে তাহলে এমটপের এই একটা সাধারণ প্রচার বা গ্রাহকের পক্ষে থাকার দুটি আপনি কি মনে করেন যে কি হতে পারে সেটা? মানে আমরাও কাজ করতে চাই আপনাদের সাথে। হ্যাঁ, আমরা আসলে সবসময় আমি দেখেন আমাদের যে সংবাদকর্মী যারা আছেন, আমাদের যে বন্ধুরা আছেন, তাদের সাথে কিন্তু আমরা অলওয়েজ ইন কমিউনিকেশনস, যে কোনো ধরনের প্রচারণার ক্ষেত্রে আমরা প্রিন্ট মিডিয়া এবং আমাদের টেলিভিশন মিডিয়ার মধ্যে কিন্তু আমরা অনেক ধরনের বার্তা পৌঁছানোর চেষ্টা করি। এবং আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকেই যে এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনারা উপস্থাপনও করেন, বিভিন্ন পর্যায়ে আমরা এটা দেখেছি। তবে আপনার সাথে আমি একমত, এবং আমি শিওর যে বিটিআরসির ডিজি মহোদয় এখানে আছেন, আমরা বিটিআরসির সাথেও আমরা এই নিয়ে কাজ করতে চাই। আমরা একত্রে কিছু অ্যাওয়ারনেস, লাইক এই রেডিয়েশন হ্যাজার্ড নিয়ে যে একটা ব্যাপার আছে, এরপরে এমনি মোবাইল ইউসেজের যে ব্যাপার আছে, এই নিয়ে যে পাবলিক অ্যাওয়ারনেস আমাদের যেটা করার দরকার, এটা নিয়ে ইন্টারনেট বা সেফ ইন্টারনেট কীভাবে ব্যবহার করা যায়, এছাড়াও যে আরও ধরনের নতুন নতুন যে প্রযুক্তিগতভাবে যে জিনিসগুলো আসছে আমাদের ইন দি ডেইজ টু কাম, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা সরকারের সাথে একত্রে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা কিছু প্রচারণার ব্যবস্থা আমরা অবশ্যই করব, আমি এখানে বলে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সাজুল আলম যদি বলেন, ভিওপির অভিযোগটা এখন অনেকটা কমে গেছে, এটা আমি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা আমাদের এলিট ফোর্স র্যাব বলেন, অনেকগুলো কাজ করেছে, ফলে একটু কমে গেছে। তারপরে এটা একটা আছে, আরেকটি এটা বলবেন যে এটা আরেকটু কতটা কমানো যায়, আসলে এই অভিযোগটা সত্য কিনা এটা একটি। একই সঙ্গে আমি আপনার কাছে জানতে চাই যে যদি দাম বাড়ানোর কোনো কথা আসে তখন আপনারা গ্রাহকের দিক থেকে দাম বাড়লে কিন্তু আপনাদের গ্রাহক কমবে, এটা নিঃসন্দেহে। হ্যাঁ, আর বড় আমি বলছিলাম যে একটা বড় কোম্পানি অনেক কিছু বিনিয়োগ করে ফেলে অনেক কিছু সুবিধা দিতে পারে, সেটা সবার জন্য সমতাভাবে কীভাবে হতে পারে? ভিওআইপি প্রশ্নটা হচ্ছে যে আসলে এখন ভিওআইপিটা বর্তমান পরিস্থিতিতে টোটালি ইরিলেভেন্ট। দেখেন এখন আপনার কিন্তু গ্রাহক বলেন, দেশে বলেন, বিদেশে বলেন, বা বিদেশ থেকে যে কলগুলো আসে, বেশিরভাগ ক্ষেত্রে এই কলগুলো আসে আপনার অ্যাপস ভিত্তিক, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ এবং ইমো, অন্যান্য যে কোনো ইয়ের মাধ্যমে। তারপরেও যে কিছু কল বাংলাদেশে আসে না সেটা না, সেটা বিশেষ করে মিডল ইস্টে এখনও কিছু কলিং কার্ড বিক্রি হয়, যে কলিং কার্ডগুলো আসলে ভিওআইপি থ্রু দিয়ে আমাদের এখানে ল্যান্ড করে। সবসময়ই ছিল, এখনও আছে, যে প্রতিটা ভিওআইপি কলের জন্য মোবাইল অপারেটর কিন্তু লস করে। হ্যাঁ, কোনো সময়ই মোবাইল অপারেটরদের জন্য কোনো সুখকর কিছু ছিল না, কারণ আমার যদি ইন্টারন্যাশনাল কল আসে সেখানে কিন্তু আমি রেট বেশি পাই, আর ভিওআইপি দিয়ে কল আসলাম সেটা শুধুমাত্র ডেটার পয়সাটা পাই, হ্যাঁ, ওই চিজ মানে 6 ভাগের 1 ভাগ। সুতরাং এটা মোবাইল অপারেটরদের জন্য কখনোই আপনার ইয়ে ছিল না, মানে মুনাফার দিক থেকে কোনো কিছু ছিল না। আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আপনার এই আমরা এখন যদি ধরেন সরকার কিছু খাত আছে, যেমন ধরেন বলে দেওয়া হয়
যে ভ্যালু এডেড ট্যাক্স ভ্যাট অথবা সাপ্লিমেন্ট ডিউটি অথবা সারচার্জ এইগুলো বাড়াতে হবে, সেটা কিন্তু অটোমেটিকলি ট্যাক্সেশনের জায়গাটা থেকে বাড়ে এবং সেটা গ্রাহকের পর্যায়ে পড়বে। হ্যাঁ, গ্রাহকের পর্যায়ে পড়বে। সো ওই জায়গাটাতে আমাদের কিছু করার থাকে না। সো যদি সরকার স্পেসিফিকলি কোনো খাতে ট্যাক্সেশন আরোপ করে, সেটা আমাদেরকে ডাইরেক্টলি আরোপ করতে হয়। বাজেটে কি হলে আপনি আমাদেরকে কম দামে ডাটা দিবেন এবং ভয়েস দিবেন? এখন আমাদের সবসময় দাবি ছিল, বাংলাদেশে আমরা যেটা অনেকবার করে বলছি, যে বাংলাদেশের কনজাম্পশন এখনও অন্যান্য দেশ থেকে অনেক কম। আমাদেরকে কনজাম্পশন বাড়াতে হবে, ইন্টারনেটকে সহজলভ্য করতে হবে, তাহলে আমরা প্রান্তিক পর্যায়ে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে এখন বাড়ছে আস্তে আস্তে করে, এই প্রান্তিক পর্যায়ে আমরা গ্রাহকদেরকে আরও সুলভ মূল্যে ইন্টারনেট দিতে পারবো। সেজন্য আমরা অনেক আগে থেকে দাবি জানিয়েছি। আমাদের মাননীয় মন্ত্রী স্পেসিফিকলি এটা নিয়ে এনবিআর এর সাথে যোগাযোগ করেছেন। সেটা হচ্ছে যে অন্ততপক্ষে ইন্টারনেটের উপর যদি ভ্যাটটাকে মৌকুফ করা যায়, তাহলে কিন্তু ইমিডিয়েটলি 15% ড্রপ করা যায় ইন্টারনেট ইউজের উপরে। জি, সো আমাদের বিটিআরসি থেকেও এটা নিয়ে চিঠি দেওয়া হয়েছে, এটা আমাদের মাননীয় মন্ত্রীও চিঠি দিয়েছেন। আমরা আশা করছি এটা এনবিআর বা সরকার এটা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। কনজাম্পশন যদি বাড়ে, সরকার কিন্তু আলটিমেটলি ট্যাক্সটা পাবেই। আর যদি ট্যাক্স আরোপ হয়, আমাদের একটা অ্যাসেসমেন্ট হচ্ছে, সেটা আপনি যদি এখানে ট্যাক্স বাড়িয়ে দেন, তাহলে আলটিমেটলি কিন্তু কনজিউমার শ্রিঙ্ক করবে। তাহলে যে আপনি যে অবজেক্টিভ নিয়ে ট্যাক্সটা বাড়ানোর মানে কথা বলছেন, যে আয় বাড়ানো, সেটা কিন্তু আসলে উদ্দেশ্যটা সফল নাও হতে পারে। সো এই জিনিসটা ব্যালেন্সটা দেখা দরকার। এবং গোয়িং ফরওয়ার্ড আমাদের বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে, আমরা ইন্টারনেট ইউজ করছি, কিন্তু ডিজিটাল আপটেকটা কিন্তু এখনও কম। আমাদের ডিজিটাল আপটেকটা সীমাবদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এবং কিছু এমএফএস। বাট আপনি যদি ওয়ার্ল্ডের দিকে দেখেন, এখন ওয়ার্ল্ড কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। আমরা অনেক ধরনের টেকনোলজি ইউজ করছি, আমরা এআই ইউজ করছি, আইওটি ইউজ করছি, মেশিন লার্নিং ইউজ করছি, আমাদের আপনার বিভিন্ন ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো, অ্যাপসে অনেক কিছু, অনেক অ্যাপস তৈরি হয়ে আছে কিন্তু আমরা ব্যবহার করছি না। এই ডিজিটাল আপটেকটা অনেক কম, আমাদেরকে এই অ্যাডপশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সো আমরা চাইবো এই অ্যাডপশনটা বাড়ানোর জন্য আমাদের প্রান্তিক জনশক্তি কীভাবে আমরা ইন্টারনেটের আওতায় আনতে পারি, সেটা এখন বড় ব্যাপার। জি, এটার জন্য আমাদেরকে আসলে সবাইকে একটু মানে চিন্তা করা দরকার। আর আমাদের থেকে দাবি হলো যে টেলকো কোম্পানিগুলো যদি এক্ষেত্রে মুনাফাটা একটু সীমিতের মধ্যে রাখলে আমাদের জন্য সুবিধা হয়, যাতে তারা মুনাফা করবে, কিন্তু এমন না যে আমার উপরে অনেক বেশি চার্জ হবে। বিডিআরসি এক্ষেত্রে কী করবে? প্রথমত আমি দাম কমের ইন্টারনেট চাই, আমি দাম কমের এখনও ভয়েস চাই, এবং আমি অনেক বেশি নাগরিক হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে ইন্টারনেটের ব্যবহার বাড়ুক, যেটাতে টেলকোর লাভ হবে, আবার আমিও অনেক কিছুই কথা না বলেই পেয়ে যাব। বিটিআরসি কী করবে? এটা আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। এর আগে দুটো বিষয় একটু অবতারণা করতে চাই। প্রথম হচ্ছে যে রেডিয়েশন নিয়ে আমরাও বিষয়টা নিয়ে খুবই কনসার্ন। আমরা স্ব উদ্যোগে দেশের প্রত্যেকটা বিভাগে এটা পরিমাপ করি। এই অর্থ বছরে আমরা প্রায় 60টা বিভাগ সম্পন্ন করেছি এবং এটার রেজাল্টগুলো আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা আছে, এবং একটা বাকি আছে, এই অর্থ বছরে এটাও শেষ হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের অনুরোধেও আমরা গিয়ে এই রেডিয়েশনটা পরিমাপ করে দিয়ে আসি, যাতে করে তারা আশ্বস্ত হন যে না, রেডিয়েশন হ্যাজার্ডের মধ্যে আমরা নেই। কারণ হচ্ছে আমি ভয়েস সার্ভিস বলি, ডেটা সার্ভিস বলি, যদি সে মনে করে যেটা ক্ষতিকর, তাহলে তো সে এটা নিবেই, ব্যবহার করবে না। তো আমার মনে হয় এই ক্ষেত্রে প্রচার প্রচারণাটা আরো একটু বেশি দরকার। গণমাধ্যম যারা আছেন, আপনারা এমটব, অপারেটর, বিটিআরসি মিলে এই প্রচার প্রচারণাটা আরেকটু বাড়ালে মনে হয় এই বিষয়টা আরো সুন্দর হবে। আর আমাদের ইউজার ক্ষেত্রে দাম কমের কি হবে? আর ইউজার ক্ষেত্রে দাম, আবার যদি ভ্যাট বাড়ে, শুল্ক বাড়ে, তাহলে তো আরো বেশি আমাদের দাম বাড়বে। এখন হচ্ছে যে যদি আমরা ইন্টারনাল কন্টেন্টগুলো যদি বাড়াতে পারি, যদি ইন হাউস কন্টেন্ট বাড়ে, তখন কিন্তু যদি আমি দেশের ভিতর থেকে এগুলো দেখতে পারি, সেগুলোর কিন্তু দাম খুব বেশি একটা না। যখন আমি ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ ড্র করি, তখন কিন্তু আমার এই দামটা বেশি হয়। তো সেই ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা হচ্ছে যে আমাদের যেমন আমি যদি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বলি, স্পোর্টস ইন্ডাস্ট্রি বলি, এটা যদি আমাদের ইনহাউস কন্টেন্টগুলো বাড়ে, অথবা তাদের সার্ভারগুলো যদি আমরা দেশে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা সাশ্রয়ী মূল্যে এই সার্ভিসগুলো দিতে পারবো। এছাড়া বিটিআরসি কি করেছে, আমরা যেমন ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে কিন্তু এক দেশ এক রেট করে দিয়েছি। বাংলাদেশের যে কোনো জায়গায় ফিক্সড ব্রডব্যান্ড কিন্তু 5 MB 500 টাকাই পাচ্ছে, সে বাংলাদেশের যেখানেই অবস্থিত হোক। মোবাইলের ক্ষেত্রে কিছু করা যায় না? আমার কাছে 2 মিনিট সময় আছে। মোবাইলের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আমরা কিছু কিছু জিনিস আসলে মার্কেটে ছেড়ে দিতে চাই। সবগুলো আসলে একেবারে রেগুলেটেড করে ফেললে যে আসলে মার্কেট কম্পিটিশনটা সেইখানে থাকবে না। এছাড়া আমরা বিটিআরসির পক্ষ থেকে কিন্তু
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলের জন্য কিন্তু আমরা নেটওয়ার্ক সম্প্রসারণ আমরা সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে করে দিচ্ছি। এখানে মোবাইল টাওয়ার তৈরি করেছি আমরা, এছাড়া বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইটের মাধ্যমে দ্বীপাঞ্চল এবং যেখানে পার্বত্য অঞ্চলে কিন্তু আমরা এই ইন্টারনেট সেবাগুলো পৌঁছে দিয়েছি। তো এই সবগুলা মিলেই আমরা আশা করছি যে দাম আরও সহনীয় পর্যায়ের মধ্যে আসবে, জনগণের ব্যবহার বাড়াতে হবে এবং সেই সাথে কোয়ালিটি অফ ইউজটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের হয়তো একটু আজকে মানে মিসই করে মোবাইল সেটের ক্ষেত্রে যদি আপনি বলেন যে সেটাও একটা বড় ইস্যু, কারণ চোরাই সেট বলেন বা আনরেজিস্টার্ড সেট বলেন, সেটাও একটা, সেখানে আমাদের যদি ছোট্ট শেষ করেন। এখন প্রথম কথা হচ্ছে যে মোবাইল সেটই আমার নেটওয়ার্কে ল্যাচ হবে সেটা কিন্তু আমার রেজিস্টার্ড হয়ে যায়। আচ্ছা। এবং যেগুলো দেশে তৈরি এবং বৈধ ইম্পোর্টেড হয়ে আসছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি, এবং যেগুলো অবৈধ সেগুলোও কিন্তু আমরা গ্রে লিস্টে রেখে দিই। এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে আগে থাকতেই এত বেশি বা বেশ পরিমাণ এসেছে যে এখন সেগুলো যদি আমরা বন্ধ করে দিই দেখা যাবে অনেক লোকজনই বিপদে পড়বে। এছাড়া অনেক সময় বিদেশ থেকে অনেকেই সেট নিয়ে আসে তার মার জন্য, বাবার জন্য, ইয়ের জন্য, সেগুলো যদি প্রসেস ফলো করে না নিয়ে আসে দেখা যাবে সেগুলো আমাদের নেটওয়ার্কে ল্যাচ করতে পারতেছে না। আর মোবাইল হ্যান্ডসেটগুলো ইনফ্যাক্ট জিএসএম যাতে পুরো পৃথিবীর সব জায়গায় ব্যবহার করা যায়, তো সেই জন্য আমাদের রেজিস্টারে আছে, কিন্তু এই মুহূর্তে আমরা বন্ধ করে দিচ্ছি না। কিন্তু আমরা জানি কোনগুলো বৈধ এবং কোনগুলো তারা যাদের হাতে আছে তাদের চেষ্টা করতে হবে যাতে রেজিস্ট্রেশন করে নেয়, তারা হ্যাঁ রেজিস্ট্রেশন করে নেয়, এবং অবৈধভাবে যেগুলো আসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যান্য যারা আছে এটা তাদের দায়িত্ব যাতে ভিতরে না নিয়ে আসতে পারে। সেটাই। আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে আমাদের জন্য, এবং নিশ্চয়ই দর্শকদের জন্য কিছুটা আলোচনা হলো, নিশ্চয়ই আমরা এরপরে বেশি আরো একটু করতে চাই, এবং যেটি আপনারা বলছেন যে এটা নিয়ে আরো একটু আলোচনা হওয়া দরকার সচেতনতা বাড়ানোর জন্য এবং ইউজার ক্ষেত্রেও আরও বেশি সুফল পাওয়ার জন্য। ধন্যবাদ দর্শক আপনাদেরও। নিবেদিত এই আজকের অর্থনীতি সংলাপ, এই RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিবেদিত অর্থনীতি সংলাপ থেকে আজকে বিদায় নিচ্ছি। আগামী শনিবার আবার দেখা হবে। থাকবেন নতুন থাকবেন আপনারা, ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।